আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো ও সুস্থ আছো। আমরা আজকে স্থানাঙ্ক জ্যামিতির একদম ফুল একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আজকের ক্লাসে হাজির হয়েছি। এখানে আমরা দুইটি বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, ক্ষেত্রফল নির্ণয়, অবশ্যই এটা বহুভুজ হবে, হইতে পারে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ক্ষেত্রফল নির্ণয়, ঢাল নির্ণয়, তারপরে সরলরেখার সমীকরণ নিয়ে একটা বিস্তারিত আলোচনা দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা কার্তেশীয় তল। তাহলে প্রশ্ন হইতে পারে কার্তেশীয় তল মানে কি? দুইটি সরলরেখা যদি পরস্পর সমকোণে ছেদ করে তাহলে এই তলটার নাম কি হবে? একটা কার্তেশীয় তল হবে। আর যেই বিন্দুতে তারা পরস্পর ছেদ করবে সেটা হচ্ছে কি? মূল বিন্দু। এখন ভূমির সাথে যে রেখাটা আছে সেটাকে আমরা ধরি এক্স অক্ষ, আর লাম্বিক দিকে যে রেখাটা আছে সেটাকে আমরা ধরবো কি? ওয়াই অক্ষ। তোমরা যারা গ্রাফের ম্যাথগুলো করেছো অষ্টম শ্রেণীতে তারা মোটামুটি এটা সম্পর্কে আগে থেকেই জানো, আমি আশা করছি। আর যারা না জানো তারা এখন এটা দেখো, তাহলে আশা করছি একটা ক্লিয়ার কনসেপ্ট এখান থেকে পেয়ে যাবা। এখন এই কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে আমি যে কোনো একটা বিন্দু নিচ্ছি, দেখো পি, এই যে আমি পি যে কোনো একটা বিন্দু নিচ্ছি। যে কোনো একটা বিন্দু নিলে ওই বিন্দুটার একটা অবস্থান থাকবে, আর এই অবস্থানটা গ্রাফের মধ্যে কিভাবে দেখাতে হয়? এই যে এইভাবে এক্স ওয়াই। এক্স ওয়াই দ্বারা যদি আমি এটার অবস্থানকে দেখাই তাহলে এক্স ওয়াইটা এখানে কি? খেয়াল করো, এই যে এক্স ওয়াই এটা হচ্ছে একটা ক্রমজোড়। এক্স ওয়াইটা হচ্ছে কি? ক্রমজোড়। ক্রমজোড়। আর এক্স ওয়াইকে একসাথে বলা হয় স্থানাঙ্ক। স্থানাঙ্ক অর্থাৎ আমি যদি তোমাকে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বলে দিই তাহলে কিন্তু ওই বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে তুমি কার্তেশীয় অক্ষে তার একটা বিন্দু বা তার একটা অবস্থান কিন্তু তুমি নির্দেশ করতে পারবা। এখানে এক্স এবং ওয়াই এর মান যদি তোমার জানা থাকে তাহলে তুমি অবশ্যই পি বিন্দুটাকে এখানে আঁকতে পারবা। আচ্ছা, এখন এই যে এটা মূল বিন্দু হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ আঁকার জন্য আমরা কী করি? মূল বিন্দু থেকে তো আমাদের পি পর্যন্ত আসতে হবে। আমরা কিভাবে আসি খেয়াল করো। এখানে আসার জন্য আমরা প্রথমে ডান দিকে যাই, তারপরে কি উপরের দিকে আসি। এই যে পি বিন্দুটা, এটা যদি আমি লম্ব অভিক্ষেপ অঙ্কন করি, এই যে এটা হচ্ছে তার কি? লম্ব অভিক্ষেপ। আর এই লম্ব অভিক্ষেপটা ভূমিতে যেই বিন্দুতে ছেদ করেছে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাই কিন্তু হচ্ছে এক্স। খেয়াল করো, এই দূরত্বটা কি? এক্স। এটা যদি এক্স হয়, ঠিক একইভাবে আমি যদি এখানে ভূমির সমান্তরাল আরেকটা রেখা এইভাবে অঙ্কন করি তাহলে এটার দূরত্বটাও কি হবে? এটার দূরত্বটাও তো এক্সই হবে। এই যে দেখো, এটার দূরত্বটা কি হচ্ছে? এক্স হচ্ছে। আর এখানে এক্স, তুমি এক্স বরাবর দূরত্ব অতিক্রম করার পর এখান থেকে যে তুমি ওয়াই পর্যন্ত দূরত্ব অতিক্রম করবা, এটা হচ্ছে তোমার ওয়াই দূরত্ব। তাহলে এটাও তোমার কি হবে? ওয়াই দূরত্ব। অর্থাৎ এই এক্স এবং ওয়াইয়ের সাহায্যে আমরা পি বিন্দুতে কিন্তু আসতে পারি। কোনো একটা পি বিন্দু যখন আমরা অঙ্কন করব বা যে কোনো একটা বিন্দু যখন আমরা কোনো একটা কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে দিব, ওই বিন্দুটার যেই তোমার এক্স অক্ষের দূরত্ব এবং যেই ওয়াই অক্ষের দূরত্ব তাদেরকে বলা হয় ভুজ এবং কোটি। তাহলে ভুজ এবং কোটি কি? ভূমি। ভুজ মানে হচ্ছে ভূমি। তোমরা এভাবে মনে রাখবা, ভূমির সমান্তরালে যে দূরত্ব, যে কোনো একটা বিন্দুতে ভূমির সমান্তরালে যে দূরত্ব সেটাকে বলা হয় ভুজ। আর লাম্বিক বা উপরের দিকে যে দূরত্বটা থাকবে সেটাকে বলা হয় কি? কোটি। তো এখানে আমি যদি এটাকে দেখাই, এই যে এক্স ওয়াই ক্রমজোড়টা, এটাকে একসাথে বলা হচ্ছে স্থানাঙ্ক। যেখানে প্রথমটা মানে এক্সটা কাকে নির্দেশ করতেছে? ভুজকে নির্দেশ করতেছে। আর ওয়াই অক্ষটা নির্দেশ করতেছে কাকে? কোটিকে। এটা মনে রাখবা, তোমাদের এটা ঢাল বের করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাজে লাগবে। তো এই গেল আমাদের স্থানাঙ্কের যেই প্রাথমিক আলোচনা। গ্রাফে বিন্দু বসানো এটা তোমরা অলরেডি আগে থেকে জানো। এখন আমরা দেখব যে মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয়, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয়। এখানে একটা বিন্দু আগে থেকে আছে পি, আমি এখানে আরেকটা বিন্দু অঙ্কন করলাম, দেখো এই যে এটার নাম দিলাম আমি কিউ। পিকে আমি দিলাম, এটাকে আমি দিলাম ধরো এক্স ওয়ান, আর এটাকে দিলাম ওয়াই ওয়ান। আর কিউকে আমি দিচ্ছি দেখো এক্স টু ওয়াই টু। আমার দুইটা বিন্দু কিন্তু অঙ্কন করা শেষ। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে তাদের এই যে মধ্যাকার দূরত্ব, এই দূরত্বর মান কিন্তু আমার বের করতে হবে। এই দূরত্বের মান বের করার জন্য আমরা পি এবং কিউ দুইটা বিন্দুর লম্ব বিক্ষেপ এঁকে নিব। লম্ব বিক্ষেপ হচ্ছে উক্ত বিন্দু হতে ভূমির সাথে
যে লাম্বিক দূরত্বটা, এটা হচ্ছে তাদের কি লম্ব বিক্ষেপ। আচ্ছা এটাকে এখন মুছে দিই। তো এই যে আমি লম্ব বিক্ষেপ অঙ্কন করলাম, এবার পি বিন্দু হতে ভূমির সমান্তরালে, এটার নাম দাও এম, এটার নাম দাও এন, পি বিন্দু হতে এম এন এর সমান্তরাল, এখানে আমরা রেখা অঙ্কন করি, আর এটার নাম দিই আমরা আর। দেখো এম এন এর সমান্তরাল আমি এখানে একটা রেখা অঙ্কন করলাম পি আর, যেটার দূরত্ব অবশ্যই কার দূরত্বের সমান হবে, এই যে এম এন এর দূরত্বের সমান হবে। এখন আমরা আগের যেই এখানে যে এক্স ওয়াই আমরা দিয়েছিলাম সেখান থেকে আমরা কি জানি, দেখো এখান থেকে আমরা জানি পি বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, তার মানে হচ্ছে, খেয়াল করো, পি বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, তার মানে এখান থেকে এখানকার যে দূরত্বটা সেটা হচ্ছে কত, x1। দেখো তো বুঝতে পারছো কিনা, x1। আর ঠিক এখান থেকে পি পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে y1, এটা কি হবে y1। আবার কিউ বিন্দুতে যখন আমরা আসব তখন উ থেকে এন পর্যন্ত যে দূরত্বটা, এটা কি বুঝ না, এখানে কি প্রথমটা বুঝ হবে না, দেখো এটা হচ্ছে x2, এই যে এটা হচ্ছে x2 যদি হয়, এই সবটা দূরত্ব অর্থাৎ উ থেকে এন পর্যন্ত এই দূরত্বটা হবে x2, আর কিউ থেকে এন পর্যন্ত এই সম্পূর্ণ দূরত্বটা হবে কত, y2। দেখো তো বুঝতে পারছো কিনা। আমি যদি আরেকবার রিপিট করি, আমরা জানি ক্রমজোরের প্রথমটা হচ্ছে বুঝ অর্থাৎ ভূমির দূরত্ব, আর পরেরটা হচ্ছে কি কোটি অর্থাৎ কি লম্বিক যে দূরত্বটা। এখানে x1 y1 এর মানে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত আসতে x1 দূরত্ব অতিক্রম করতে হবে, এবং এখান থেকে এখানে কত y1। ঠিক একইভাবে এটা x2 y2 হওয়ার কারণে এখান থেকে এটার দূরত্ব হবে x2, আর এখান থেকে একদম কিউ পর্যন্ত দূরত্বটা হবে y2। তাহলে আমাদের তো বিন্দুর অবস্থান নির্ণয় করা শেষ। এখন এই যে আমি পি আর এখানে ভূমির সমান্তরাল একটা রেখা অঙ্কন করেছি, এটার মাধ্যমে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে। খেয়াল করো, এই যে সমকোণ উৎপন্ন হয়েছে। আর সমকোণের ক্ষেত্রে আমরা কি জানি, পিথাগোরাস অবশ্যই সে সিদ্ধ করবে। পিথাগোরাস হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন আমি যদি এটাকে অতিভুজ স্কোয়ারটা লিখি, এখানে অতিভুজ আমরা দেখতে পাচ্ছি পি কিউ, এই যে দেখো পি কিউ স্কোয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে কত কিউ আর স্কোয়ার যোগ ভূমি হচ্ছে কত পি আর স্কোয়ার। এটা আশা করি তোমরা জানো। এবার আমরা প্রত্যেকটার মান বসাবো। আমরা কি বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি মধ্যবর্তী দূরত্ব। কার মধ্যবর্তী দূরত্ব, পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব। তো পি কিউ তো আমি অলরেডি পেয়ে গেলাম। এবার যদি আমি কিউ আর এবং পি আর এর মান এখানে বসাতে পারি, তাহলে তো আমার পি কিউর মান চলে আসবে, যেটা তার মধ্যবর্তী দূরত্ব। তো দেখো কিউ আর এর মান আমরা প্রথমে বের করি। এই যে কিউ আর, আচ্ছা আমি কি এখানে এটা লিখতে পারি, কিউ আর ইজ ইকুয়াল টু, কিউ আর কি লেখা যায়, কিউ এন মাইনাস আর এন। এই যে কিউ এন মাইনাস আর এন, খেয়াল করো তো। তো কিউ এন এর মান কত হয়, কিউ এন হচ্ছে সবটা আমরা আগে পাইছিলাম কত y2, এখানে বসাও y2 মাইনাস আর এন। এই যে আর এন কত হয়, দেখো এই মাঝখানের অংশটা কি একটা আয়তকার ক্ষেত্র হচ্ছে না, এটা যদি ওয়াই হয় অর্থাৎ পি এম যদি y1 হয়, তাহলে আর এনও তো অবশ্যই y1 হবে। তাহলে আর এনকে কি আমি লিখতে পারি y1, খেয়াল করো তো। আবার আমার তো এখানে পি আর এর মান দরকার, পি আর কি হবে, পি আর যে কথা এম এন তো একই কথা, কারণ তাদের মধ্যকার দূরত্ব সমান। উ থেকে এন পর্যন্ত যে দূরত্ব, আমি এটা আগে লিখি যে এম এন লিখি, দেখো পি আর ইকুয়াল টু এম এন, দুইটা পরস্পর সমান হয় না। এই যে পি আর ইকুয়াল টু এম এন, এম এন এর মান হবে উ এন মাইনাস উ এম, উ এন মাইনাস উ এম। ভালো করে খেয়াল করো, উ এন থেকে উ এমকে বাদ দিলে আমার কি থাকতেছে, এম এন থাকতেছে। এবার আসো, উ এন এর মান আমরা কি জানি, উ এন এর মান হচ্ছে x2, বসাও এখানে x2 মাইনাস উ এম এর মান আমরা কি জানি x1।
আশা করি এতটুকু বুঝতে তোমাদের তেমন কোনো সমস্যা হয় নাই। এই মানগুলো এখন আমরা কোথায় বসাবো? এই পিথাগোরাসের সূত্রে বসালেই কিন্তু আমাদের মধ্যবর্তী দূরত্বের মান অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আমরা কিউ আর এর মানটা এখানে বসাই, দেখো y2 - y1, এই যে এখানে লিখতে পারি আমরা y2 - y1, এই যে হোল স্কোয়ার, প্লাস পি আর এর মান আমরা কত লিখতে পারি? x2 - x1, x2 - x1 হোল স্কোয়ার। আমার তো শুধু পি কিউ লাগবে, তাহলে স্কোয়ারটাকে সরাই ফেলতে হলে উভয় পক্ষে বর্গমূল করতে হবে, বা আমি এখানে লিখতে পারি পি কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার, এটাকে সামনে নিয়ে এসে পড়ি, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এটাই হচ্ছে কিন্তু আমাদের পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্বের সূত্র কি হইল? স্থানাঙ্কের ভুজের অন্তরের বর্গ প্লাস কোটির অন্তরের বর্গ, x2 - x1। আরেকটা বিষয় তোমাদেরকে আমি একটু এখানে বলে রাখি, একটু খেয়াল করো, এই যে a - b হোল স্কোয়ার, আরেকটা হচ্ছে কি a + b হোল স্কোয়ার, এটার সূত্র হয় a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, না এখানে a - b না, এটা হচ্ছে b - a, এটা হচ্ছে b স্কোয়ার - 2ba প্লাস a স্কোয়ার। একটু ভালো করলে খেয়াল করলে তোমরা বুঝতে পারবা a - b হোল স্কোয়ার আবার b - a হোল স্কোয়ার, দুইটা রেজাল্ট কিন্তু একই আছে। এই যে a স্কোয়ার b স্কোয়ার প্লাসের, a স্কোয়ার b স্কোয়ার প্লাসের 2ab মাইনাসের, 2ab কিসের? মাইনাসের। অর্থাৎ তুমি যদি ব্র্যাকেটের ভিতরে এখানে x2 - x1 না লিখে তুমি যদি লিখো x1 - x2 হোল স্কোয়ার, আর এখানে প্লাস তুমি যদি y2 - y1 না লিখে তুমি যদি লিখো y1 - y2 হোল স্কোয়ার, তাহলে কিন্তু আনসার তোমার হুবহু একই আসবে। অর্থাৎ এখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এক্স অক্ষের স্থানাঙ্কের বিয়োগফলের বর্গ যোগ ওয়াই অক্ষের স্থানাঙ্কের বিয়োগফলের বর্গ। হয় তুমি 2 - 1 লিখবে, না হয় 1 - 2, যে কোনো একটা দিয়ে করলে কিন্তু আনসার তোমার হুবহু একই আসবে। তাহলে এই গেল আমাদের যে কোনো দুইটাই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আমরা এখানে আর কোনো এক্সাম্পলে আসছি না, আমরা আজকে শুধু বেসিক আলোচনা করব এই ক্লাসে। পরবর্তীতে আমরা যখন অনুশীলনীর ম্যাথগুলো করব তখন দেখবা এটাকে আমরা অ্যাপ্লাই করে বিভিন্ন বিন্দুর দূরত্ব কিন্তু অটোমেটিক্যালি ওইখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে এবার চলে আসো ক্ষেত্রফল। আমাদের মধ্যবর্তী দূরত্ব গেল, এখন আসো ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করব। আচ্ছা আমি এটা মুছে নেই। আমরা যখন ক্ষেত্রফল বের করব সর্বপ্রথম আমরা দেখি যে ত্রিভুজের ক্ষেত্রফলগুলোকে কীভাবে বের করতে হয়। সর্বপ্রথম আমরা জানি যে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আর সমকোণীটাকে এখানে লেখার আরেকটা কারণ আছে, কারণটা আমি একটু পর বলতেছি। যখন আমরা বাহুভেদে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যাব আমাদেরকে অবশ্যই তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। ওই তিনটা বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা সর্বপ্রথম কি করব? কার্তেশীয় স্থানাঙ্কে তার অবস্থানটা নির্ণয় করব। এই যে একটা, দুইটা, তিনটা। আমরা যখন পরবর্তী ক্লাসে এক্সাম্পলগুলো দেখব তখন দেখবে সেখানে তোমাদের এই বিষয়টা আরও ক্লিয়ার হবে। যখন আমাদেরকে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, আমরা যখন কার্তেশীয় স্থানাঙ্কে বিন্দুগুলোকে স্থাপন করব তখন আমরা এমন একটা ত্রিভুজ পাবো। সে হইতে পারে সমবাহু, হইতে পারে সমদ্বিবাহু, হইতে পারে বিষমবাহু, অথবা কি সমকোণী। প্রথমে আসো সমবাহু। কোন একটা ত্রিভুজকে সমবাহু তোমরা বলতে পারবা যদি তার তিন বাহুর মান কি হয়? সমান হয়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুইটি বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে সর্বপ্রথম আমরা এই বাহুর মান বের করব, কত হয়। তারপর আমরা এই বাহুর মান বের করব, তারপর আমরা এই বাহুর মান বের করব। তাহলে আমাদের তিন বাহুর মান হাতে চলে আসবে। যদি তিন বাহুর মান সমান হয় তাহলে তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। ঠিক তখন তার ক্ষেত্রফলের সূত্র হবে √3 কত? 4 বাহু স্কোয়ার। আর এই একটা বাহুকে যদি আমরা মনে মনে এ কল্পনা করি তাহলে এ স্কোয়ার। দেখো তো বুঝতে পারছো কিনা? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কোয়ার। আমি বাহুকে এ ধরে নিয়েছি বিদায় এখানে আমি এ বসাই দিলাম। এখন তুমি তিনটা বাহুর মান বের করতে গিয়ে তুমি দেখলা যে তার দুইটা বাহু সমান হচ্ছে, অপর বাহুটা কিন্তু সমান হচ্ছে না। অর্থাৎ দুইটা বাহুর মান একরকম, অপর বাহুটার মান কিন্তু আরেক রকম। তখন তুমি সমান সমান বাহুগুলোকে মনে মনে এ কল্পনা করো, অসমান বাহুটাকে বি কল্পনা করো। ঠিক এই মুহূর্তে তোমার সমদ্বিবাহু হয়ে গেল না? এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হবে b/4 √4a² - b², যেটা তোমরা পরিমিতির মধ্যে করেছো জেনারেল মেথে, এবং হায়ার মেথেও কিন্তু তোমরা ঘনজ্যামিতিতে করেছো।
তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল গেল, যেখানে বি হচ্ছে অসমান বাহুটার মান আর সমান সমান বাহুটার মান কত এ। তোমরা এর জায়গাতে সমান সমান বাহুর দৈর্ঘ্য বসাবা এবং বি এর জায়গাতে যেটা অসমান বাহু থাকবে সেটার দৈর্ঘ্য বসালে কিন্তু সমদ্বিবাহুর ক্ষেত্রফল চলে আসবে। এবার আসো বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজ মানে কি? যদি তোমার এই ত্রিভুজের মধ্যে তিনটা বাহুর মান তিন রকম হয়, অর্থাৎ একটা 10, একটা 11, একটা 12 বা সামথিং কিছু হয়, তিনটা বাহুর মান যদি তিন রকম হয়, তার মানে কোনো বাহুই সমান না, তাহলে তখন তাকে বলা হবে কি? বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য তোমার আগে লাগবে অর্ধপরিসীমা। আমরা জানি, ধরো এটা হলো একটা বিষমবাহু ত্রিভুজ, এখানে তিনটা বাহুই কি? অসমান। তাহলে একটা এ, একটা বি, আর একটা হচ্ছে সি। এই মুহূর্তে তার পরিসীমা কত হবে? তার পরিসীমা হচ্ছে 2s = a + b + c, বা এস হচ্ছে তিন বাহুর সমষ্টিকে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তুমি সর্বপ্রথম কি করবা? তিন বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এস এর মান তুমি কিন্তু পেয়ে যাবা। এরপরে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার s × s - a, s - b, s - c, আর সবটার উপরে একটা কি দিতে হবে? রুট দিতে হবে। যেখানে s হচ্ছে অর্ধপরিসীমার মান, এ বি সি যথাক্রমে তিনটি বাহুর মান। তোমরা কিন্তু এইভাবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারো। এখন আসো সমকোণী। যদি তুমি ত্রিভুজটা আঁকার পরে দেখো সে সমকোণী হচ্ছে, তাহলে তুমি এটার ক্ষেত্রফল কীভাবে বের করবা? আমরা জানি যে কোনো একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ হয় 90 ডিগ্রি, আর এই সমকোণের যে বিপরীত বাহুটা থাকে তার নাম হচ্ছে কি? অতিভুজ। আর বাকি দুটা যথাক্রমে লম্ব এবং কি হয়? ভূমি হয়। যদি সে একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে তার মধ্যে দেখো লম্ব আছে এবং ভূমি আছে। আমরা জানি ত্রিভুজের যে সাধারণ যে ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে ½ ভূমি ইন্টু কি? উচ্চতা। তাইলে আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করব বহুভুজ অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব, যদি সেটা ত্রিভুজ হয় তাহলে আমরা প্রথমে দেখব সে কি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু বা সমকোণী কোনোটার মধ্যে পড়তেছে কিনা। যেটার মধ্যে পড়বে সেটার সূত্র অনুসারে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। এটা কিন্তু পদ্ধতি 1। পদ্ধতি 2 আমি একটু পর আলোচনা করতেছি, আগে পদ্ধতি 1টা তোমরা ভালো করে দেখো। আর প্রতি ক্ষেত্রে এই যে এ এবং বি এর মান তোমরা বের করবা কিভাবে? ওই যে মধ্যবর্তী দূরত্বের দ্বারা দুইটা বিন্দুর স্থানাঙ্ক থাকবে। যেমন এটা মনে করো একটা ত্রিভুজ, এটা মনে করো 2, 3, এটা মনে করো 5, 1। এই দুইটা বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে তুমি কিভাবে বের করবা? x2 - x1, তার মানে 5 - 2, 5 - 2 হোল স্কোয়ার প্লাস y2 - y1, 1 - 3 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে যে আনসারটা আসবে ওই আনসারটা হচ্ছে এই বাহুর মান। ঠিক একইভাবে অপর দুইটা বাহুর মান বের করার পর তারপর তোমরা যুক্তিতে আসবা যে সে কি সমবাহু হবে নাকি সমদ্বিবাহু হবে নাকি বিষমবাহু হবে। আরেকটা বিষয়, সমকোণীটা বোঝার জন্য তোমরা তো অবশ্যই এই কাজটা করতে হবে গ্রাফ পেপারের মধ্যে। গ্রাফের মধ্যে যখন তোমরা ত্রিভুজটাকে আঁকবা তখন তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবা যদি কোনো রেখার সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল যদি এই রেখাটা হয়ে যায় তাহলে সেটা কি হবে? সমকোণী হবে। তখন তোমরা এই লম্ব আর ভূমির মান দিয়ে এটাকে ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা। এবার চলো, আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফল শিখলাম, এবার দেখি যে চতুর্ভুজের ক্ষেত্রফল তোমরা কিভাবে বের করতে পারো। চতুর্ভুজের মধ্যে যেটা হবে আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস, আরেকটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামে আমি পরবর্তীতে আসি, প্রথমে আসো আয়তক্ষেত্র যদি হয় কি করবা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, একদম সিম্পল। যদি তোমার 4টা বিন্দুর স্থানাঙ্ক থাকে, তুমি বিন্দুগুলো তুমি কার্তেশীয় স্থানাঙ্কে বসানোর পরে তুমি দেখো সে অনেকটা আয়তকার ক্ষেত্রের মতো হচ্ছে, তখন তুমি কি করবা? তার দৈর্ঘ্যের সাথে প্রস্থ, আমরা আগেই জানি যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, গুণ করে দিলে কিন্তু তার ক্ষেত্রফল চলে আসবে। এই হলো তোমার আয়তক্ষেত্রের। নাম্বার 2, যদি তোমার চিত্রটা বর্গ হয়, বিন্দুগুলা বসানোর পর যদি দেখো সে একটা কী হলো? বর্গ হলো। বর্গের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি জানি? ক্ষেত্রফল = বাহু স্কোয়ার। অর্থাৎ তুমি যে কোনো একটা বাহুর মান বের করবে। বর্গক্ষেত্রে 4 বাহু যেহেতু সমান, যে কোনো একটা বাহুর মান যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফলের সূত্র কত? এ স্কোয়ার। আর এই বাহুর মান তুমি কিভাবে বের করবে? উপরের এবং নিচের বিন্দুর যে দূরত্ব মধ্যবর্তী, ওই দূরত্বের সাহায্যে তুমি তার মান বের করে ফেলতে পারবে। তারপর তাকে বর্গ করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কিন্তু চলে আসবে। এই গেল তোমার আয়তক্ষেত্র এবং বর্গ।
এখন যদি সামান্তরিক চলে আসে, এই দুইটা তো সহজ, যদি তোমাদেরকে সামান্তরিক এবং রম্বস দিয়ে দেই তখন কি হবে? দেখো সামান্তরিকটা হচ্ছে এটা হচ্ছে সামান্তরিক, আবার এটার মতোই রম্বস, শুধু ডিফারেন্সটা হচ্ছে এটার 4 বাহুর মান সমান আর এটা বিপরীত বাহুগুলা সমান। সামান্তরিকের ক্ষেত্রে তুমি যখন ক্ষেত্রফল বের করবে তখন তুমি অবশ্যই মনে রাখতে হবে হয় এটা না হয় এটা, যে কোনো একটা কর্ণের মান আগে বের করতে হবে। এই কর্ণের মান তুমি আগে বের করবা। এই কর্ণের মান যখন তুমি বের করলা তখন দেখো 1টা 2টা 3টা বাহু হইল উপরে, আবার ঠিক একইভাবে নিচে 1টা 2টা, এই যে 3টা বাহু হইল। এখন উপরের অংশে একটা ত্রিভুজ, নিচের অংশে আরেকটা ত্রিভুজ, এই হলো একটা ত্রিভুজ, এই হলো 2টা ত্রিভুজ। তাইলে তোমার এখন কাজ হচ্ছে তুমি ত্রিভুজের নিয়ম অনুসারে এই যে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে, তারপর আবার ত্রিভুজের নিয়ম অনুসারে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে। দুইটার ক্ষেত্রফলকে যোগ করলে মোট যেই ক্ষেত্রফল হবে সেটাই হচ্ছে এই সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফল। অথবা তুমি আরেক কাজ করতে পারো, যেহেতু দুইটা ত্রিভুজ এখানে সমান দেখা যাচ্ছে, তাহলে তুমি একটার মান বের করে 2 দ্বারা গুণ করলেও কিন্তু সম্পূর্ণটার ক্ষেত্রফল অটোমেটিক্যালি চলে আসবে। এবার আসো, যদি রম্বস হয় তুমি সেম প্রসেসে করতে পারো, হয় তুমি এই কর্ণ না হয় তুমি এই কর্ণের মান বের করবা। এবার প্রশ্নে আসো, এই কর্ণের মান কিভাবে বের করবা? এখানে একটা বিন্দু ছিল না, ওই বিন্দুর একটা স্থানাঙ্ক তোমার হাতে তো অবশ্যই থাকবে, এই বিন্দুর স্থানাঙ্ক তো তোমার হাতে থাকবে। ওই যে মধ্যবর্তী দূরত্বের সূত্র অনুসারে এই দুইটার মধ্যবর্তী দূরত্বের মান বের করলেই তো এটার মান তোমার হাতে চলে আসতেছে। ওই মানের সাহায্যে তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল একবার বের করবা, এই ত্রিভুজের ক্ষেত্রফল একবার বের করবা, দুইটাকে যোগ করলে মোট রম্বসের ক্ষেত্রফল চলে আসবে। অথবা যে কোনো একটার ক্ষেত্রফল, আমরা তো স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ সমান, কারণ এই বাহুগুলা সমান। যদি দুইটা ত্রিভুজের মান সমান হয় তাহলে যে কোনো একটার ক্ষেত্রফল বের করে 2 দ্বারা গুণ করলেই তো তোমার সম্পূর্ণটার ক্ষেত্রফল চলে আসতেছে। তাহলে এই গেল তোমার আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ এবং রম্বস, এই 4টার ক্ষেত্রফল বের করার পদ্ধতি। এখন যদি এই 4টার পরিবর্তে তোমাকে কোনো বহুভুজ দেওয়া থাকে, তখন যে কাজটা করতে হবে, ধরো তোমার এর একটা কার্তেশীয় স্থানাঙ্ক, তোমার বহুভুজটা হলো অনেকটা এরকম, এই যে এটা 1 2 3 4 5, সে একটা পঞ্চভুজ হয়ে গেল। এখন তো তার ক্ষেত্রফল বের করতে হবে। এখন তার ক্ষেত্রফল বের করার জন্য এখানেও আমরা একটা প্রসেস ফলো করতে পারি, সেটা হচ্ছে তুমি প্রথমে এই দুইটা কর্ণ যোগ করে দাও, তারপর তুমি এই দুইটা কর্ণকে যোগ করে দাও। এখন কি হলো, 1 2, দেখো 3টা ত্রিভুজ হয়ে গেল না? 3টা ত্রিভুজের ক্ষেত্রফল তুমি আলাদা আলাদাভাবে বের করবা এবং সর্বশেষে এগুলাকে কি করতে হবে, যোগ করতে হবে। 3টা ত্রিভুজের আলাদা ক্ষেত্রফলের যোগফল যেই কথা, এই সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফল কিন্তু একই কথা। তাহলে এখন আমরা যদি সংক্ষেপে আসি, ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য তোমার এই 3টা সূত্র লাগবে, এখানে 4টা সূত্র লাগবে। যদি তোমাকে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলে, আয়ত, রম্বস, দুইটার জন্য তুমি কি করবা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অথবা বাহু স্কয়ার লিখবা। যদি তোমাকে সামান্তরিক বা রম্বস বলে তাহলে তুমি সেটার একটা কর্ণের মান বের করে তাকে ত্রিভুজের সাথে তুলনা করে বের করবা। যদি তোমাকে বহুভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, বাহুর মান 7 8 9 যাই হোক না কেন, তুমি এটাকে মিলিয়ে মিলিয়ে কর্ণের সাহায্যে তাকে ত্রিভুজে খণ্ড খণ্ড করবা। হইতে পারে একটা ত্রিভুজ, হইতে পারে 2টা ত্রিভুজ, হইতে পারে 3টা ত্রিভুজ। এই ত্রিভুজের খণ্ডগুলোর যোগফলের সমষ্টি হবে তোমার সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফলের মান। এই হচ্ছে ইন টোটাল আমরা যত ক্ষেত্রফলের কথা আলোচনা করলাম তা হচ্ছে পদ্ধতি 1। এবার আসো পদ্ধতি 2। CDE, খেয়াল করো আমরা পদ্ধতি 1-এর মাধ্যমে কিভাবে করতাম, এটাকে ত্রিভুজে কনভার্ট করে ত্রিভুজের ক্ষেত্রফলগুলোকে যোগ করলে সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফল কিন্তু আমাদের চলে আসতো। যদি আমাদের পদ্ধতি 2-এর কথা বলা থাকে বা আমরা যদি একটু সময়টাকে শর্ট করতে চাই বা সংক্ষেপে করে ফেলতে চাই, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, দেখো এটার ক্ষেত্রফলের সূত্র, যদি সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, যদি সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে, তাহলে আমরা এটার ক্ষেত্রফলটা লিখতে পারি এই যে হাফ ইন্টু হাফ। আচ্ছা, এখানে আমি স্থানাঙ্কগুলো দিয়ে নিই। এ এর স্থানাঙ্ক ধরো x1 y1, বি হচ্ছে x2 y2,
সি হচ্ছে x3 y3, ডি হচ্ছে x4 y4, ই হচ্ছে x5 y5। এটার ক্ষেত্রফল বের করার জন্য আমরা যেটা লিখতে পারি, যদি সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হবে এ বি সি ডি ই বিন্দুর স্থানাঙ্ক। এ বিন্দুর স্থানাঙ্ক কী ছিল? x1 y1। বি বিন্দুর স্থানাঙ্ক কত? x2 y2। তারপর সি হচ্ছে x3 y3। তারপরে ডি হচ্ছে কত? x4 y4। তারপরে ই হচ্ছে কত? x5 y5। এখানে কিন্তু শেষ নয়, যতটা বিন্দু থাকবে ততটা বিন্দুকে এভাবে লিখবা। এটা হইতে পারে 2 3 4 5 6, যতটাই থাকুক প্রত্যেকটা বিন্দুকে এভাবে লেখার পর প্রথম বিন্দুটাকে রিপিট করে আবার পিছনে লিখতে হবে x1 y1, এরপরে ব্র্যাকেট ক্লোজ। খেয়াল করো, তোমার এখানে যতটা বিন্দু থাকবে প্রত্যেকটা বিন্দুকে লেখার পর প্রথমটাকে আবার শেষে নিয়ে কি করতে হবে? রিপিট করতে হবে। এবার আসো, এই নিয়মের সাহায্যে তুমি কি কি বের করতে পারবা? ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, যত ভুজ থাকবে অর্থাৎ বহুভুজ হলেই তুমি কিন্তু এই নিয়মের মাধ্যমে ক্ষেত্রফল বের করতে পারবে। আমরা একটু আগে যে নিয়মগুলো শিখেছিলাম সেগুলো ছিল সূত্রের সাহায্যে, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা সূত্র ছিল। আর তুমি যদি মনে করো যে না, আমি সূত্রের সাহায্যে করে এতটুকু সময় নষ্ট করতে চাই না, তাহলে তুমি সংক্ষেপে খুব স্বল্প সময়ের মাধ্যমে এটার সাহায্যে কিন্তু করে ফেলতে পারবে। তবে একটা শর্ত আছে, এখানে যে বিন্দুগুলোকে আমি স্থাপন করেছি প্রত্যেকটা বিন্দু অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে হবে। আমি এ থেকে শুরু করছি, এ বি সি ডি ই, তারপর এ। তোমরা যদি বলো যে না, আমি এ থেকে শুরু করতে ইচ্ছুক না, আমি সি থেকে শুরু করতে ইচ্ছুক, তাহলে হবে সি ডি ই, এ বি সি। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, প্রথমটা শেষে গিয়ে রিপিট হবে, মাঝখানেরগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সিরিয়ালে থাকতে হবে। যদি এমন থাকে তুমি বিন্দুগুলা বসানোর পর এরপরে বিটা এখানে না থেকে বিটা মনে করো এখানে চলে আসে, তাহলে কিন্তু এভাবে হবে না। তখন লেখার সময় এরপরে যদি এখানে সি থাকে তাহলে সি দিয়ে কিন্তু লিখতে হবে। আমরা যখন এক্সাম্পল করব তখন ওইখানে আমরা আরও ডিটেলস এটা আলোচনা করব। এখন আসো এটা রেজাল্টটা কী হবে? এটা রেজাল্ট হচ্ছে হাফ ইন্টু, সর্বপ্রথম আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে এইভাবে গুণ। দেখো এইভাবে একটু একটার পর কোনাকুনি এভাবে গুণটা করবা। গুণটা করলে কি হচ্ছে? x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y5 প্লাস x5 y1 x5 y1। এতটুকু শেষ হওয়ার পরে একটা মাইনাস দিবা, দিয়ে এবার আসো উল্টা গুণটা হবে, এই যে এটার সাথে এটা y1 x2 প্লাস এই যে এটার সাথে হবে y2 x3 তারপর হবে এই যে প্লাস y3 x4 তারপর হবে y4 x5 প্লাস y4 x5 প্লাস y5 x1 এখানে আমি x এবং y দ্বারা লেখার কারণে এটাও x এবং yতে আছে। তোমরা যখন ম্যাথ করবা তখন কিন্তু সেখানে x আর y এর পরিবর্তে নির্দিষ্ট পয়েন্ট থাকবে, 2 3 নির্দিষ্ট পয়েন্ট থাকবে। ওই পয়েন্টগুলো এখানে বসানোর পর গুণ করবা, গুণ করে প্রত্যেকটা গুণফলকে যোগ করবা, এখানেও গুণ করে প্রত্যেকটা গুণফলকে যোগ করবা, মাঝখানে একটা কী চিহ্ন থাকবে? মাইনাস থাকবে। এখানে মানগুলা বসালেই যে মানটা আসবে সেটাই কিন্তু হবে তোমার উক্ত বহুভুজের ক্ষেত্রফল। তাহলে আশা করি যে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বহুভুজের যত ক্ষেত্রফল তোমাদেরকে বের করতে বলবে, তোমরা হয় পদ্ধতি 1 সূত্রের সাহায্যে অথবা পদ্ধতি 2 এটার সাহায্যে কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারবা। তারপর আসো ঢাল নির্ণয়। কোনো একটা সরলরেখা কতটুকু বাঁকাভাবে আছে বা ভূমির সাথে সে কতটুকু কোণ উৎপন্ন করতেছে সেটা কিন্তু খুব সহজে আমরা ঢালের সাহায্যে বের করে ফেলতে পারি। দেখো এখানে আমি একটা সরলরেখা নিয়েছি, এই সরলরেখাটা কয়টা বিন্দু সমষ্টি? এখানে তো লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি বিন্দু তো থাকতে পারে। আমার এত বিন্দুর দরকার নেই, আমি জাস্ট এখানে দুইটা বিন্দু নিই। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত? বি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ধরো x1 y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এখন আমার এটার ঢাল বের করতে হবে। ঢাল
ঢাল বের করার জন্য আমরা যেটা লিখব, ঢালকে আমরা প্রকাশ করি এম এর সাহায্যে। এটা মনে রাখবে, ঢাল মানে হচ্ছে কত? এম। ঢালকে আমরা এম এর সাহায্যে প্রকাশ করি। আর ঢাল মানে হচ্ছে সবসময় তোমরা ছন্দটা মনে রাখবা, উঠা। উঠা বাই কি? হাঁটা। এবার তোমার যদি একটা বিন্দু থাকে তাহলে শুধু ওয়াই বাই এক্স। উঠা মানে কি? উপরের দিকে। উপরের দিকে আমরা আগে পড়েছি কোটি, মানে ওয়াই হয়। নিচের দিকে কি? ভুজ। ভুজ মানে কি? হাঁটা। তার মানে কি হয়? এক্স হয়। অর্থাৎ যদি তোমার পয়েন্ট শুধু একটা থাকে তাহলে হবে ওয়াই বাই এক্স। কিন্তু যদি এমন হয় যে না, তোমার দুইটা বিন্দু আছে, তোমাকে ঢাল বের করতে হবে, তাহলে তোমার হবে স্থানাঙ্কের পরিবর্তন। কার? ওয়াই। ওয়াই স্থানাঙ্কের কি? পরিবর্তন বাই এক্স স্থানাঙ্কের পরিবর্তন। এখন ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন মানে কি? এটার পরিবর্তন মানে হচ্ছে, দেখো, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান, অথবা অথবা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান মাইনাস এক্স টু, যে কোনো একটা লিখলে কিন্তু হবে। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? যদি কোনো সরল রেখার দুইটি বিন্দু আমাদেরকে দেওয়া থাকে তাহলে আমরা দুইটি বিন্দুর ওয়াই এর পার্থক্য বাই এক্সের পার্থক্যের মান বের করলে আমাদের ঢাল চলে আসবে। আর যদি কোনো সরলরেখা শুধুমাত্র একটি বিন্দু আমাদেরকে দেওয়া থাকে তাহলে আমরা শুধুমাত্র কি লিখব? ওয়াই বাই এক্স। খেয়াল করো, এটা হচ্ছে তোমার একটি বিন্দুর জন্য ঢালের মান, আর এটা হচ্ছে যদি একসাথে দুইটা বিন্দু থাকে তাহলে ওই দুই বিন্দুর জন্য ঢালের মান। এখন এই যে তোমরা ঢাল পড়লা, এই ঢালটা এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে। খেয়াল করো, এই যে এই কোণটা উৎপন্ন করছে, এই কোণটাকে থিটা দ্বারা যদি আমি প্রকাশ করি তাহলে এই থিটাটা কার সমান হবে? এই থিটা, এই রেখার ঢালের সাথে থিটার সম্পর্ক হচ্ছে টেন থিটা। যদি তোমাকে কখনো বলে যে উক্ত রেখাটি তোমাকে একটি স্থানাঙ্ক অথবা দুইটি স্থানাঙ্ক দেওয়ার পর যদি বলে যে উক্ত রেখাটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে, তখন তুমি এই যুক্তিতে আসবা এম ইকুয়াল টু টেন থিটা, বা থিটা ইকুয়াল টু টেন ইনভার্স কত? এম। এম এর মান আগে বের করতে হবে, তারপর টেন ইনভার্স দিয়ে ওই মানটা ক্যালকুলেশন করলে কিন্তু তোমার থিটার মান অটোমেটিক্যালি ওইখানে চলে আসবে। তাহলে এই গেল আমাদের ঢাল নিয়ে বিস্তারিত আলোচনা। ঢাল যদি ভালো করে বুঝতে পারো তাহলে সরলরেখার সমীকরণে কিন্তু বুঝতে পারবা। আমাদের ঢাল গেল, এবার আসো কি সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ করার প্রথম কাজই হচ্ছে আমাদের ঢাল বের করা। আমি একটু মুছে নিই। খেয়াল করো, সরলরেখার সমীকরণ কি? সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা সবসময় মনে রাখতে হবে। সরলরেখার সমীকরণ হচ্ছে কি? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে সিকে বলা হয় ছেদক। সি হচ্ছে ছেদক, এম হচ্ছে কি? ঢাল। এটাকে আমি যদি একটু সিকে বাদ দিই, সিটা হচ্ছে এখানে ধ্রুবক সংখ্যা, তাহলে দেখো তো ওয়াই ইকুয়াল টু এম এক্স আমার হাতে থাকতেছে না, বা আমি কেটে কীভাবে লিখতে পারি? এম ইকুয়াল টু ওয়াই বাই এক্স। আমার সরলরেখার সমীকরণ থেকে এটা চলে আসছে। এখন যদি তোমাদের মনে কোনো প্রশ্ন আসে এটা সরলরেখার সমীকরণ কীভাবে হয়, এটার একটা এক্সাম্পল আগে দেখো। আমি যদি এখানে লিখি 2x প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল টু 3, বা আমি লিখলাম x প্লাস 3y ইকুয়াল টু মাইনাসের 2, এই দুইটা কিন্তু সরলরেখার সমীকরণ। আমি কিভাবে বুঝতে পারলাম সে সরলরেখার সমীকরণ? কোনো একটা সমীকরণকে সরলরেখার সমীকরণ বলা হবে যদি তার মধ্যে দুইটা চলক বিদ্যমান থাকে, x এবং y। শর্ত হচ্ছে চলকগুলো এক ঘাত বিশিষ্ট হতে হবে, এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার হতে পারবে না, এক্স কিউব বা ওয়াই কিউবও হতে পারবে না, শুধু এক্স এবং শুধু ওয়াই থাকতে হবে। তার সাথে কোনো সংখ্যা গুণ থাকতেও পারে, সহগে নাও থাকতে পারে। তার ছেদকের মান পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, বা জিরোও হইতে পারে। যাই হোক না কেন, আমরা শুধু দেখব শুধু এক্স এবং শুধু ওয়াই একসাথে আছে কিনা। আবার কিন্তু পরস্পর গুণ আকারে থাকতে পারবে না, পরস্পরের সাথে যোগ অথবা বিয়োগ আকারে থাকতে হবে। যদি এভাবে থাকে তাহলে সে অবশ্যই একটা সরল রেখা গঠন করবে। এবার আসো এটার একটু প্র্যাকটিক্যাল প্রমাণে আমরা আসি কীভাবে গঠন করবে। ধরো তুমি এই রেখাটা, এটা যে একটা সরলরেখার সমীকরণ আমরা প্রমাণ সহ এখন দেখতে চাচ্ছি। তার জন্য তোমার যেটা করতে হবে, এমন একটা বক্স তোমরা অষ্টম শ্রেণীতে সম্ভবত করেছো, এক্স ওয়াই। এখানে এক্সের বিভিন্ন মান বসালে ওয়াইয়ের মান আসবে, ওই মানগুলো এখানে বসাবে। ধরো আনুমানিক আমি এক্সের মান যখন 2 বসাচ্ছি এটার মান মনে করো 3 আসলো। আমি মনে করো এক্সের মান যখন এখানে 0 বসাচ্ছি এটার মান মনে করো কত আসে? 3/2।
3/4 আসে। 3 এমন আনুমানিক মনে করো আমি একটা মান 5 বসাইলাম, এখানে মনে করো 2 আসলো। তো এই সমীকরণের মধ্যে এক্সের মান বসানোর ফলে ওয়াইয়ের যে মানগুলো আসবে ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক আনুমানিক কেমন হয় 2, 3। আমি কিন্তু এটা নিচ থেকে লিখছি, এটা কিন্তু একদম একুরেট হবে না। তারপর হচ্ছে 5, 2। এই বিন্দুগুলোকে যখন তোমরা গ্রাফে স্থাপন করবে এবং যুক্ত করবে তখন সে অবশ্যই এমন একটা সরলরেখা হয়ে যাবে। তোমাদের সামনে এমন আরও অনেক এক্সাম্পল আছে, বিধায় এখানে আর আমি এই এক্সাম্পলটা করতেছি না। এমন সরলরেখার বিন্দুগুলোকে বসালেই কিন্তু তোমার একটা সরলরেখা চলে আসবে, অর্থাৎ সে একটা সরলরেখার সমীকরণ হবে। তাহলে তোমার সরলরেখার সমীকরণ যখন নির্ণয় করতে বলবে তাহলে তোমার হাতে কি কি অপশন থাকতে পারে? তোমার হাতে কি কি অপশন থাকতে পারে? ডাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে y/x হচ্ছে সরলরেখার সমীকরণ। যদি আমাদেরকে বের করতে বলে আমার আনসারের মধ্যে তো অবশ্যই ওয়াইকে রাখতে হবে এবং এক্সকেও রাখতে হবে। আমি যদি ওয়াই আর এক্সের মান বসাই ফেলি তাহলে তো আমার এম এর মান চলে আসবে, তাহলে তো হবে না। এর জন্য যে কাজটা করতে হবে, তোমাকে একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, যতটা বিন্দুই দেওয়া থাকুক না কেন তুমি অবশ্যই এখানে লিখবে y-y1 x-x1 এবং তোমাকে এখানে যেই বিন্দুটা দেওয়া থাকবে ওই বিন্দুর যেই এক্স এবং ওয়াইয়ের মান বসবে শুধু এই জায়গাতে, এই ওয়াই আর এক্সের কোনো মান বসবে না। দেখো তো বিষয়টা বুঝতে পারছো কি না? এই হচ্ছে কখন, যখন তোমার ঢালের মান দেওয়া থাকবে এবং একটা বিন্দু থাকবে, ঢাল ও একটি বিন্দু, ঢালের মানটা বসবে এখানে, বিন্দুর স্থানাঙ্কটা বসবে এখানে। এবার ক্যালকুলেশন করলে কিন্তু তোমার এমন একটা সমীকরণ চলে আসবে। এবার আসো, তোমাকে ঢাল এবং একটা বিন্দু দেওয়া নেই, শুধু দুইটি বিন্দু দেওয়া আছে, অনলি জাস্ট 2 পয়েন্ট। এই যে দুইটা বিন্দু দেওয়া আছে তোমাকে সরলরেখার সমীকরণ বের করতে বলছে। সর্বপ্রথম যে কাজ, প্রথম কাজ হচ্ছে এই দুই বিন্দুর সাহায্যে তুমি আগে এম বের করবা। এম, এই যে এম ইকুয়াল টু কী হবে, y2 - y1 x2 - x1। ভালো করে খেয়াল করো, তুমি সর্বপ্রথম দুই বিন্দু থেকে কি বের করলে? এখানে ঢাল বের করলে। ঢাল বের করার পর এই ঢাল তুমি এখানে বসিয়ে এই সূত্রে করে ফেলতে পারবা। এখন আমি তো এখানে y1 x1 নিচ্ছি, তোমার ইচ্ছা হলে তুমি y2 x2 নিতে পারো। অর্থাৎ আমি এই ঢালের সাথে কি লিখতে পারি, ঢাল ইজ ইকুয়াল টু y - y1 x - x1। ক্যালকুলেশন করলে সমীকরণ চলে আসবে। অথবা ঢাল ইকুয়াল টু y - y2 x - x2। ভালো করে খেয়াল করো, যদি তোমার হাতে প্রশ্নে শুধু দুইটা বিন্দু বলা থাকে এবং বলে যে সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে তুমি কি করবে, সর্বপ্রথম ঢালের মান বের করে তারপর এই দুইটার যে কোনো একটা সমীকরণে বসালে সমীকরণ চলে আসবে। অথবা তোমাকে যদি একটা ঢালের মান বলা থাকে, একটা পয়েন্ট বলা থাকে, তুমি ডাইরেক্টলি এই সূত্রে করে ফেললেই তোমার আনসার কিন্তু চলে আসবে। ধরো আমরা এখানে একটা পয়েন্ট নেই, এই এ পয়েন্টটাকে মনে করো 2, 3, এটা মনে করো 2, 3, আর এখানে ঢালের মান তুমি মনে করো পাচ্ছ 4। ধরো আমি এখানে 4 পাচ্ছি। যদি 4 হয় তাহলে এই সূত্রে যদি আমরা আসি তাহলে দেখো 4 ইজ ইকুয়াল টু y - 2, 3 মানে কত, y1 এর মান 3, x - x1 এর মান কত 2, বা 4x - 8 ইকুয়াল টু y - 3, বা 4x - y ইকুয়াল টু 5। এই যে সমীকরণ চলে আসছে কিনা, y ইকুয়াল টু mx প্লাস সি। দেখো তো y আছে, x আছে। এখন এটাকে আমি যদি y ইকুয়াল টু mx প্লাস সি আকারে সাজাতে চাই তাহলে আমাকে লিখতে হবে y ইকুয়াল টু 4x - 5। দেখো তো চলে আসলো কিনা। আর x এর সাথে যে মানটা থাকবে m, x এর সাথে মানটা আছে কত 4, এই 4টা হচ্ছে m এর মান, অর্থাৎ কি ঢালের মান। আর ওই যে -5 তোমরা দেখতেছো, এটাকে বলা হয় কি ছেদক। আশা করি তোমাদের সরলরেখার সমীকরণ নির্ণয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর এই সম্পূর্ণ ক্লাসে কিন্তু আমি তেমন কোনো এক্সাম্পল ব্যবহার করিনি। এই এক্সাম্পলগুলো বুঝতে হলে অবশ্যই তোমাদেরকে কিন্তু পরবর্তী গাণিতিক যে সমস্যাগুলো আছে সেইগুলোর ক্লাসগুলো করতে হবে। তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকলো। আল্লাহ হাফিজ।